গত পর্বে আপনাদের বিদায় জানিয়েছিলাম মরিতানিয়ার সেই ভয়ঙ্কর আয়রন ট্রেনের ছাদে চড়ে সূর্যাস্ত দেখতে দেখতে, কিন্তু সেই যাত্রার সিংহভাগই ছিল রাতের অন্ধকারে এবং ভোরের প্রথম আলোতে। কেমন ছিল সেই অভিজ্ঞতা, কেমন ছিল সেই যাত্রার বাকি অংশ, সেটাই শেয়ার করব আজকের এই দ্বিতীয় পর্বে। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে এখন সন্ধ্যা 7:30 বাজে। সন্ধ্যা বা রাত যাই বলেন না কেন, এখন পর্যন্ত টেম্পারেচার মোটামুটি অনেক গরম আছে। সোফার সব কিছু ওকে। তবে মরিতানিয়াতে আসার পর থেকে এই কয়দিনের অভিজ্ঞতার আলোকে বলতেছি যে মেইন ঠান্ডাটা পড়ে মূলত রাত 2টা থেকে 3টার পরে। ওই সময় এক্সপেক্ট করতেছি মোটামুটি ভালো ঠান্ডা পড়বে। আর বিশেষ করে ট্রেন যেহেতু চলমান একটা গতি থাকে, তো উল্টা দিক থেকে যে বাতাসটা আসবে, ওই বাতাসটার কারণে আই থিঙ্ক 2টা-3টার দিকে মোটামুটি ভালো ঠান্ডা লাগবে। দেখা যাক কি হয়, দেখা যাক। আমাদের এইখানে সোশ্যাল মিডিয়া নাই, ইন্টারনেট নাই। এই মুহূর্তে এন্টারটেইনমেন্টের একমাত্র ব্যবস্থা হচ্ছে আকাশের তারা দেখা। তো এখন সেটাই করতেছি। আর এই মুহূর্তে টেম্পারেচারটা একদম পারফেক্ট, খুব সুন্দর একটা বাতাস আসতেছে, খুবই ভালো লাগতেছে। জাস্ট শুয়ে শুয়ে আকাশের তারা দেখতেছি আর চিন্তা করতেছি। অ্যান্ড রাতের আলোতে ফ্ল্যাশের লাইট পড়বার কারণে এখন আপনারা হয়তো বা দেখতেও পাচ্ছেন যে কি পরিমাণ ধুলা আর আয়রন বাতাসের সাথে উড়ে আসতেছে। ট্রেন চলতে চলতে রাত 9:30 বেজে গেছে। আমার সামনে দূরে যে কিছু লাইট দেখতে পাচ্ছেন, ওইটা ছোট্ট একটা গ্রামের লাইট। 15-20টা বাড়ি ছিল ওইখানে। তো আসার পথে দেখলাম ওইখান থেকে কিছু লোক ব্যাগ ট্যাগ নিয়ে আসতেছে ট্রেনের দিকে। তো ওরা জানে যে ট্রেনটা এখানে থামবে। তো ট্রেন থামার পর এখন আই গেস ওরা এই ট্রেনের উপর উঠতেছে এখন। আর ট্রেনটাও মনে হয় থামে এই জন্যই যে এই সমস্ত ছোট ছোট গ্রাম থেকে কিছু লোক উঠানোর জন্য, যাতে করে তারা এইখান থেকে নর্থ ওয়েস্টের দিকে যাইতে পারে। একটু আগে বলেছিলাম যে তাপমাত্রা খুব ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে অনুভব করতে শুরু করেছি এই যাত্রার কষ্টকর অংশ। রাত যত গভীর হচ্ছে, শীতের তীব্রতা ততই বাড়ছে, আর সেই সাথে বাড়ছে যাত্রার কষ্ট। দিনের প্রচণ্ড গরমের পর মরুভূমির এই কনকনে ঠান্ডা এক অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছে আমাদেরকে। চারপাশে শুধু অন্ধকার আর ট্রেনের লোহার চাকার বিকট শব্দ, মুখে ধুলাবালি, শরীরে জমে থাকা কয়লার গুঁড়া আর প্রচণ্ড ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতির সাথে এক কঠিন লড়াই চলছে। তবুও এই কষ্টের মাঝেই লুকিয়ে আছে এই অদ্ভুত রোমাঞ্চ, এক অন্যরকম স্বাধীনতার অনুভূতি। আমাদের এখানে আশেপাশে কোনো গ্রামও দেখতেছি না, যে থামার কোনো কারণ দেখতেছি না। এনিওয়ে, থামছে, খারাপ হয় নাই, কারণ প্রচণ্ড বাতাস লাগতেছিল, বাতাসের কারণে ঠান্ডা ফিল হইতেছিল। তো এখন ট্রেন থামাতে একটু ভালো লাগতেছে। আর এই ফাঁকে হালকা পাতলা কিছু খেয়েও নিতেছি। আমরা বিস্কুট, চিপস, তারপরে আর কি আনছিলাম, আর কিছু কেক জাতীয় কিছু খাবার টাবার আনছিলাম। তো যেহেতু অনেকক্ষণ পর ট্রেনটা থামছে, এই ফাঁকে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তারপরে দেখা যাক কতক্ষণ পর ট্রেন ছাড়ে। এইখানে ট্রেন থামছিল কয়টায়, মেবি 4:15 কি 4:30টার দিকে। এখন 5টা বেজে গেছে। অলরেডি আধা ঘন্টার বেশি সময় ট্রেন এখানে জাস্ট স্টপ হয়ে রয়েছে। উই হ্যাভ নো আইডিয়া ফর হোয়াট রিজন। আমরা জাস্ট ওয়েট করতেছি যে ট্রেন কখন ছাড়বে। আমার কাছে অনেকটা মনে হইতেছে ছোটোবেলায় যখন বরিশালে যাইতাম লঞ্চে করে, তখন নদীর মাঝখানে মাঝে মাঝে এরকম লঞ্চ থাইমা থাকতো। তখন সবাই খুব চিন্তা করতো যে না জানি কি হইলো, লঞ্চ থাইমা রয়েছে কেন, কখন ছাড়বে। সবাই এই ধরনের একটা টেনশন করতো। আমি টেনশন করতেছি না, বাট ওই ধরনের একটা ফিলিংস কাজ করতেছে আর কি, ছোটোবেলার সেই ফিলিংসগুলো। টেনশন করার সুযোগও নেই, কারণ এই মুহূর্তে শীতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে ট্রেন থামাতে ভালোই লাগছিল সত্য বলতে। কেননা চলন্ত ট্রেনের বাতাস না থাকাতে অন্তত শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও রেহাই পাচ্ছিলাম। আমি জানি না কি হইতেছে। এনিওয়ে, আর 1-1.5 ঘন্টা পর সূর্য উঠে যাবে। সো শীতের যে কষ্টটা লাস্ট কিছুক্ষণ ধরে হইতেছে, সেই কষ্টটা অ্যাটলিস্ট কমে যাবে। ট্রেন থামা অবস্থায় একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল 7:15টার মতো বাজে গেছে। আকাশ মোটামুটি পরিষ্কার হয়েছে, সূর্য পুরোপুরি এখন উঠে নেয়, জাস্ট উঠা শুরু করছে। সানরাইজ টাইম মেবি আর 20-25 মিনিট পরে। আর সহ্য
বুঝতেছে না যে কখন সূর্য উঠবে। শীতে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে, এখন জাস্ট ওয়েট করতেছি যে কখন সূর্য উঠবে আর আবহাওয়াটা একটু গরম হবে। ট্রেন কখন যে আবার নতুন করে তার যাত্রা শুরু করেছিল একদম টেরই পাইনি, কেননা ইতিমধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ চোখ খুলে দেখি দিনের প্রথম আলো। সারা রাত সব থেকে বেশি কষ্ট হয়েছে শীতে, শুধু অপেক্ষা করছিলাম যে কখন সূর্য উঠবে এবং সূর্যের তাপে শীতের চাপ কিছুটা কমবে। সেই মুহূর্তে চিন্তা করছিলাম যে মানুষ অনেক কষ্ট সহ্য করতে পারলেও শীতের কষ্ট সহ্য করা সম্ভব নয়। অবশেষে ভোর হলো, দূর দিগন্তে সূর্য একটু একটু করে মুখ খুলে তাকাচ্ছে। সেই মুহূর্ত এতটা ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার জীবনে সূর্যাস্তের জন্য আমি এত বেশি কখনোই আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করিনি এবং সূর্যাস্ত এত বেশি এনজয় করিনি। সূর্যাস্তের মুহূর্তটি যেমন এনজয় করেছিলাম, একইভাবে সূর্যোদয়ের এই মুহূর্তটিও উপভোগ করছি। সাহারার মধ্য দিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, এই পথের যেন আর শেষ নেই। কোথায় আছি, কতক্ষণ লাগবে সেটাও জানার কোনো উপায় নেই। এই মুহূর্ত ছিল আমার হাকুনা মাতাতা শিক্ষার চূড়ান্ত পরীক্ষা। আর সত্য বলতে এত ভেবে চিন্তা করেই বা লাভ কী? ট্রেন যেখানে থামার সেখানেই থামবে, যখন থামার তখনই থামবে। তখন সমস্ত চিন্তা দূরে ঠেলে দিয়ে জাস্ট মুহূর্তটি উপভোগ করছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব ব্যস্ততা থেকে বহু দূরে দাঁড়িয়ে প্রকৃতির সবচেয়ে খাঁটি সৌন্দর্যকে নিজের চোখে দেখছি। আমাদের এইখানে এখন সকাল 8টা বাজে এবং এই প্রথমবারের মতো আমার সামনে সমুদ্র দেখতে পাচ্ছি। আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, বাট আমার সামনে আমি সমুদ্র দেখতে পাচ্ছি খালি চোখে। তার অর্থ হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলের খুবই কাছাকাছি চলে আসছি। আর হয়তো বা 1 ঘন্টার মধ্যে আমরা যেই পোর্টে যাওয়ার কথা, যেই বন্দরে গিয়ে এই ট্রেন লাইন শেষ হয়েছে, সেইখানে চলে আসবো ইনশাআল্লাহ। আর এই মুহূর্তে এমনিতে অনেক ভালো লাগতেছে, সূর্য উঠে গেছে, আবহাওয়া একটু গরম হয়েছে, শরীরটা একটু গরম হয়েছে, এখন খুব ভালো ফিল করতেছি। সূর্য যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত এত কোল্ড ছিল যেটা অনেক লং টাইম মনে থাকবে যে শীতে কতটা কষ্ট করছে আজকে রাতে। এইদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি, এগুলো সব হচ্ছে ট্যাক্সি। তারা আগে থেকেই এইখানে এসে অপেক্ষা করতেছে, তার কারণ আমরা অলরেডি আমাদের শেষ ডেস্টিনেশনে আইসা পৌঁছে গেছি। মেবি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ট্রেন থাইমা যাবে, ও মেবি ইভেন লেস, কারণ ট্রেনের গতি অলরেডি কমায় দিছে। বাট আমি বুঝতেছি না যে গাড়িগুলো ওইখানে কেন অপেক্ষা করতেছে। মেবি বুঝতে পারছি, কারণ হচ্ছে গতকাল রাতে যেই প্যাসেঞ্জারগুলো উঠছিল সেই প্যাসেঞ্জারগুলো সবাই ছিল হচ্ছে গিয়ে লাস্টের দিকে, কারণ লাস্টের দিকে একটা বগি আছে, যেই বগিটা বানানো হয়েছে শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশনের জন্য। এই জন্য ট্যাক্সিগুলো ট্রেনের শেষ দিকে অপেক্ষা করতেছে। আর এইমাত্র আমাদের ট্রেন থাইমা গেছে, একটা গাড়ি দেখতেছে অলরেডি আসতেছে এইদিকে। দেখি এখন আমরা একটা ট্যাক্সির সাথে কন্ট্যাক্ট করে আমাদের হোটেলের দিকে চলে যাব। ওকে, আমরা ট্রেন থেকে নাইমা এখন একটা ট্যাক্সি ধরছি, ট্যাক্সিতে করে আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। যেখানে নামছি এখান থেকে 10 কিলোমিটার দূরে আমাদের হোটেল, বাট একটা হাইওয়ে আছে যার কারণে 10 কিলোমিটার দূর হইলেও সময় বেশি লাগবে না। হোপফুলি 15 মিনিটের মধ্যে আমরা হোটেলে পৌঁছা যাইতে পারবো। আর আমার ফেসের অবস্থা তো দেখছেন কি অবস্থা। এতক্ষণ তো ট্রেনের উপরে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, মাস্ক পরা ছিলাম, বুঝি নাই যে আসলে ফেসের কী অবস্থা হয়েছে। নিচে নামার পর যখন মাস্ক খুলছি এবং মোবাইলে নিজের চেহারা দেখছি, দেখার পরে অবাক হয়ে গেছি যে কী অবস্থা হয়েছে। একদম পুরো মুখ ভর্তি কালিকুলি মাইখা, সর্বনাশ। ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলাম আর পুরো বিষয়টা রিয়েলাইজ করার চেষ্টা করছিলাম।
এখনও যেন বিশ্বাস হচ্ছে না যে অবশেষে মরিতানিয়ার সেই স্বপ্নের আয়রন ট্রেন যাত্রা সম্পূর্ণ করতে পেরেছি। অসংখ্য কষ্ট, ঠান্ডা, ধুলাবালি আর দীর্ঘ পথ পেরিয়ে যখন যাত্রাটা শেষ হলো, তখন নিজের ভিতর এক অদ্ভুত তৃপ্তি আর গর্ব অনুভব হচ্ছিল। অনেক দিন ধরে শুধু গল্পে আর ভিডিওতে দেখা সেই অভিজ্ঞতাকে নিজের জীবনের অংশ বানাতে পারাটা সত্যি অন্যরকম অনুভূতি। মনে হচ্ছিল জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর অভিযানের একটি শেষ করলাম। সেই মুহূর্তে নিজেকে শুধু একজন ভ্রমণকারী নয়, বরং একজন স্বপ্ন পূরণকারী মানুষ মনে হচ্ছিল। এই যাত্রা শেষে আমি নিজেকে আরেকটু ভালো চিনতে পেরেছি, নিজের লিমিটকে অনুভব করতে পেরেছি, যা এতদিন ছিল অজানা। ট্যাক্সির গাড়িটা মার্সিডিজ, কিন্তু মার্সিডিজের ভিতরের কি অবস্থা দেখেছেন? এইরকম গাড়ি আমার জীবনে এই প্রথম দেখলাম। ওকে, আমরা আমাদের হোটেলের সামনে চলে আসছি। আমি প্রথম দিন নওয়াদিবুতে আইসা যেই হোটেলে ছিলাম ওই হোটেলেই আবার স্টে করতেছি আজকের রাত। তারপরে কালকে সকালে এইখান থেকে দাখলা মানে মরক্কো ওয়েস্টার্ন সাহারা চলে যাব। তারপর ওইখান থেকে আমাদের ফ্লাইট টু লন্ডন। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমার মুখের উপরে এত কালি এবং এত ময়লা লাগছে যে আমার আইফোনের যেই ফেস আইডি আছে এইটা আমার ফেস রিকগনাইজ করতেছে না। মানে এভরি টাইম আমার পিন নম্বর চাইপা তারপরে আইফোন ওপেন করতে হইতেছে, কারণ ফেসবুকের যেই এটা অপশনটা আছে ফেস আইডির, ওইটা আমার ফেস রিকগনাইজ করতেছে না এই মুহূর্তে। এই যে আমাদের হোটেলের সামনে চলে আসছে অলরেডি। তো ঠিক আছে, আগে চেক ইন করি, তারপরে শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হই। পুরো শরীর ভর্তি ময়লা আবর্জনা লেগে আছে, এগুলো আগে ক্লিন করি, তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে। ওকে, আমরা এইমাত্র হোটেলে চেক ইন করলাম। যদিও হোটেলের চেক ইন টাইম অ্যাকচুয়ালি 2টা থেকে, বাট এখানকার যে মালিক আছে খুবই জেন্টেল এবং কাইন্ড। এনিওয়ে, তারা খুবই কাইন্ড, আমাদেরকে অ্যালাউ করছে এত সকাল সকাল চেক ইন করতে। তো এখন ওরা আমাদের জন্য কিছু কফি এবং চায়ের ব্যবস্থা আগে থেকে করে রাখছে। চা কফি খেয়ে ফ্রেশ হয়ে তারপরে একটা শাওয়ার নেই, শাওয়ার নিয়ে তারপরে যা করার করব। ওকে, এইমাত্র গোসল টোসল করে ফ্রেশ হইলাম। ফ্রেশ হয়ে 1 কাপ কফি বানাইলাম। অনেক দিন পর কফি খাইতেছি। মরিতানিয়া আসার পরে না, নওয়াদিবুতে একদিন কফি খাইছিলাম, নওয়াদিবু থেকে যে চলে গেলাম তারপর আর কফি খাইতে পারি নাই। এই বিষয়টা খুব মিস করতেছিলাম। অনেক দিন পর কফি খাওয়াতে মনে হইতেছে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি কফির স্বাদটা। তো ঠিক আছে, এখন একটু কফি খাই, তারপর একটু সামান্য রেস্ট নিয়ে আবার বের হইতে হবে, কারণ আগামীকাল আমরা যে দাখলা যাব ওয়েস্টার্ন সাহারা, তো সেখানকার টিকিট কাটতে চাইতে হবে। সাজ্জাদ ভাই এখন গোসলে যাইতেছে, উনি গোসল থেকে বের হলেই আমরা বের হয়ে যাব টিকিট কাটার জন্য। ঠিক আছে, শাওয়ার নিয়ে হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন একদম ফ্রেশ লাগতেছে, মনেই হইতেছে না যে গত 2 দিন যাবত এত বড় বড় লম্বা 2টা ট্যুর দিছি। তো যাই হোক, এখন আমাদের এখানে দুপুর 2:30-3টার মতো বাজে। তো এখন বের হইছি ফার্স্ট অফ অল লাঞ্চ করতে। তারপরে লাঞ্চ করে সেকেন্ড ইম্পর্টেন্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আগামীকাল আমরা যে এইখান থেকে দাখলা মানে মরক্কোতে যাব, তো সেই মরক্কোতে যাওয়ার বাসের টিকিট আমাদেরকে এখনও কাটতে হবে। সো লাঞ্চ করে আমরা ওই বাস স্টেশনে চলে যাব টিকিট কাটার জন্য, যাতে করে আগামীকাল সকালের বাস ধরে আমরা এইখান থেকে দাখলা চলে যেতে পারি। আমরা হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি পাইছি, ট্যাক্সিতে করে এখন যাচ্ছি বাস স্টেশনে। আগে বাস স্টেশনে যাই, ওইখান থেকে টিকিট কিনি, তারপরে ওইখানকার আশেপাশে অনেক খাওয়ার জায়গা আছে, কোন এক জায়গা থেকে লাঞ্চ সেরে ফেলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মরিতানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নওয়াদিবুর সেন্টার এবং প্রধান সড়কগুলোর একটি সড়কের সার্বিক অবস্থা। দেখতেই পাচ্ছেন দেশটি এখনও অনেক অনুন্নত, তবে অবাক করার মতো বিষয় হচ্ছে যে এতটা অনুন্নত হওয়া সত্ত্বেও এখানে নেই কোনো ক্রাইম এবং স্থানীয় মানুষ খুবই ফ্রেন্ডলি এবং হেল্পফুল। ওকে, আমরা বাসের টিকিট অলরেডি কনফার্ম করে ফেলছি, যদিও টিকিটের পেমেন্ট কালকে দিতে হবে। জাস্ট আমাদের নাম এবং ফোন নাম্বার রেখে দিছে। আগামীকাল সকাল 11টার সময় বাস ছাড়বে নওয়াদিবু থেকে দাখলার উদ্দেশ্যে, তবে আমাদেরকে সকাল 10টার সময় স্টেশনে থাকতে হবে। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। একটা ভালো প্লেস খুঁজতেছি যেখানে সস্তায় মোটামুটি ভালো ট্র্যাডিশনাল খাবার পাওয়া যায়।
আমরা নওয়াদিবুর এরকম একদম ট্র্যাডিশনাল একটা রেস্টুরেন্টে খাইতে বসলাম। রেস্টুরেন্ট আসলে বলাটা ঠিক নেই সমস্ত প্লেসকে, এগুলোকে বাংলাদেশের খাবারের হোটেলের সঙ্গে তুলনা দেওয়া যাইতে পারে, বাট বাংলাদেশের খাবারের হোটেল আরও উন্নত মানের, তাই না? ইটালিয়ান রেস্টুরেন্ট বলা যায় ইটালিয়ান রেস্টুরেন্ট। বাংলাদেশের খাবারের হোটেল মোটামুটি বসার জায়গা থাকে বড়, এখানে বসার তেমন কোনো জায়গা নাই। ভিতরে এখানে ভিতরে ছোট্ট একটা কিচেন আছে, ওইখানে পাকশাক করে আর বাহিরে এইভাবে বৈশা খায় আর কি, দ্যাটস ইট। খাবারের জায়গা কীরকম সেটা ডাজন্ট ম্যাটার, খাবারটা সুস্বাদু হওয়াটাই হচ্ছে গিয়ে মেইন ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে আমাদের খাবারের পরিবেশ, একদম লোকাল ওয়ে। বরাবরের মতো এবারও আমরা মরিতানিয়ার ট্র্যাডিশনাল ডিশ শিবুজিন নিয়েছি। শিবুজিন সবসময় রাইসের সাথে কিছু সবজি, এক ধরনের আচার আর মাছ কিংবা মাংস থাকে। আমরা আজকে মাছের শিবুজিন খাচ্ছি। খাবারটা কিন্তু খুবই সুস্বাদু। খাবার নিয়ে মরিতানিয়া আসার পূর্বে খুব একটা হাই এক্সপেকটেশন ছিল না, কিন্তু সত্য বলতে এখানে আসার পর আমরা এক বেলাও বাজে খাইনি। খাবার সবসময় ভালো ছিল। অ্যারাবিয়ান এবং মরক্কান কুইসিনের একটি মিক্স বলা যায় মরিতানিয়ান কুইসিন। খাওয়া শেষে একটু হাঁটাচলা করছি শহরের রাস্তা দিয়ে, দেখি সুভেনির টাইপের কোনো মেমোরি কিনতে পারি কিনা। আর এখানে দেখতে পাচ্ছেন এখনও গাধা ব্যবহার করা হয় দৈনন্দিন কাজকর্মে। আমরা এখন একটা শেয়ার ট্যাক্সিতে করে আমাদের হোটেলে ব্যাক করতেছি। শেয়ার ট্যাক্সির এই অপশনটা নওয়াদিবুতে না, শুধু পুরো মরিতানিয়াতে পাওয়া যায়। আমরা ডিনার করে হোটেলের দিকে যাচ্ছিলাম, তো মাঝখানে অনেকগুলো দোকান আছে, প্রত্যেকটা দোকানের ভিতর দোকানের মহিলারা চা বানায় খাইতেছে আর কি। তো এই কদিন ডেইলি মরিতানিয়ান চা খাইতে খাইতে মরিতানিয়ান চায়ের প্রতি একটা অ্যাডিকশন ক্রিয়েট হয়েছে। তো চিন্তা করলাম একটা চা খাই কোথাও থেকে। তো মরিতানিয়ান এক দোকানের ভিতরে ঢুইকা জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোনো চায়ের দোকান আছে কিনা। তো তারপরে সেই দোকানের ওই মহিলা আমাদেরকে দোকানের ভিতর বসে এখন চা আপ্যায়ন করতেছে। চেয়ার্স। এই ট্যুরে অসংখ্য অ্যাডভেঞ্চার, চ্যালেঞ্জ আর স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। সাহারার বিশাল মরুভূমি, আয়রন ট্রেনের রোমাঞ্চ, সব কিছুই ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা। তবে এত কিছুর মাঝেও সবচেয়ে বেশি যেই বিষয়টি হৃদয়ে জায়গা করে নিয়েছে তা হলো মরিতানিয়ানদের আন্তরিকতা ও অসাধারণ অতিথায়তা। তাদের ব্যবহার, হাসিমুখ আর অতিথিদের প্রতি ভালোবাসা এই ভ্রমণকে আরও বেশি স্মরণীয় করে তুলেছে। মরিতানিয়ার এই বনের চা খেতে খেতেই শেষ করছি মরিতানিয়া সিরিজের এই শেষ ব্লগ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।